আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এর আগে আমি চক্রবৃদ্ধি মুনাফার আগ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ড ইন্টারেস্ট। তো চক্রবৃদ্ধি মুনাফা জিনিসটা কীরকম, এর আগে আমরা অবশ্যই পড়েছিলাম যে সরল মুনাফা, ঠিক আছে, এর আগে আমরা পড়েছিলাম সরল মুনাফা, কিন্তু আজকে শুরু করতে যাচ্ছি চক্রবৃদ্ধি মুনাফা। তো সরল মুনাফায় বলা হয়েছিল যে কোনো একজন মানুষ প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা পায় সেটাই হচ্ছে তার সরল মুনাফা। তার মানে তুমি যদি কোনো ব্যাংকের মধ্যে কখনো টাকা জমা রাখতে যাও বা কোথাও তুমি কোনো টাকা জমা রাখতেছো, তো সেজন্য মনে করো হচ্ছে তুমি 200 টাকা জমা রাখবা, প্রথম মাসে তুমি 200 টাকা জমা রাখবা, সেই 200 টাকার উপর 1 বছর পর একটা মুনাফা পাবা, 1 বছর পর ওই 200 টাকার উপর একটা মুনাফা পাবা, সেটা হচ্ছে তোমার সরল মুনাফা। আবার পরের মাসেও যদি 200 টাকা রাখো, 1 বছর পর শুধু ওই 200 টাকার উপরেই যদি মুনাফাটা পাও, তখন সেটা হবে সরল মুনাফা। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে তুমি প্রথম মাসে বা প্রথমে যে টাকাটা রাখবা সেটার উপর একটা মুনাফা পাবা, সেটা হচ্ছে সরল মুনাফা। এরপর এই সরল মুনাফা আর তোমার যেই আসল টাকাটা ছিল এই দুটা যোগ করে যেই টাকাটা আসবে সেটার উপর তুমি পুনরায় মুনাফা পেতে থাকবা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। যদি একটা এক্সাম্পল দেখাই, মনে করো কেউ ব্যাংকের মধ্যে 500 টাকা জমা রাখছে, ব্যাংকের মধ্যে কত টাকা জমা রাখছে? 500 টাকা। এখন ব্যাংক তাকে 500 টাকায় 20 টাকা করে 20 টাকা মুনাফা দিবে। ব্যাংক বলতেছে যে আমরা 500 টাকার মধ্যে আপনাকে 20 টাকা করে মুনাফা দিব, 1 বছর পর 20 টাকা মুনাফা দিবে। তাহলে 1 বছর পর তার কাছে ব্যাংকে টোটাল কত টাকা থাকবে? 500 যোগ 20 টাকা, 520 টাকা থাকবে, তাই না? 520 টাকা থাকতেছে। 1 বছর পর তার ব্যাংকের টাকা থাকবে 520 টাকা। দ্বিতীয় বছর কি হবে? দ্বিতীয় বছর পর সে যে টাকা পাবে সেই টাকাটা আসবে, সে একটা মুনাফা পাবে, সেই মুনাফা আসবে 520 টাকার উপর। প্রথম মাসে 500 টাকার উপর মুনাফা পেল 20 টাকা, দ্বিতীয় বছর সে মুনাফা পাবে 520 টাকার উপর। তার মানে দ্বিতীয় বছর যে তার মূলধনটা ধরা হয়েছে সেখানে আগে যে মূলধনটা ছিল তার সাথে নতুন করে মুনাফাটা যোগ হয়ে গেছে। তার মানে দ্বিতীয় বছর তার মূলধন হবে 520 টাকা, এই 520 টাকা তার আসল টাকা, এই আসল টাকার উপর সে মুনাফা পাবে। আসল টাকার উপর যত টাকা মুনাফা পাবে সেটা মনে করো আসল টাকার উপর আবার 20 টাকা করে পেল, 20 টাকা করে পেলে দ্বিতীয় বছর পর তার টোটাল টাকা থাকবে কত? 540। দেন এই 540 টাকার উপর আবার মুনাফা পাবে, সেটা যতই হোক, মনে করো 20 টাকায় আসুক বা 25 টাকায় আসুক, যেটাই আসুক না কেন সেটা এর সঙ্গে যোগ হয়ে যাবে, 540 যোগ 20 560। এভাবে টাকার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তো এখানে একটু রিডিং পড়ে দেখি। চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ে প্রতি বছর বা মেয়াদান্তে যে মুনাফা পাওয়া যায় তা পূর্বের মূলধনের সঙ্গে যোগ করে নতুন মূলধন নির্ণয় করা হয়, যেটা একটু আগে আমি বললাম। এই নতুন মূলধনের উপর পরবর্তী মেয়াদে মুনাফা নির্ণয় করা হয়। প্রত্যেক সময়কাল শেষে মূলধনের সঙ্গে মুনাফা যোগ করে নতুন মূলধন হিসেব করে সর্বশেষ যে মুনাফা পাওয়া যায় তাকে চক্রবৃদ্ধি মুনাফা বলে। চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রতীক দ্বারা প্রকাশ করা যাচ্ছে। চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, আর নির্দিষ্ট সময়কাল শেষে নতুন মূলধনকে চক্রবৃদ্ধি মূলধন বলে। নির্দিষ্ট সময়কাল পর যে মূলধনটা আসবে সেটাকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। কি মূলধন? চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনকে এ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। যে মূলধন দ্বারা শুরু করা হয় তাকে প্রারম্ভিক মূলধন বলে, যেটাকে আমরা এর আগে আসল হিসেবে জানতাম, সেটা হচ্ছে পি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। নিচের উদাহরণের মাধ্যমে আলোচনা করা হলো। দেখো এখানে যে কথাটা বলেছে যে সি দ্বারা কি প্রকাশ করা হয়? সি দ্বারা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এই যে আমরা প্রথম বছর যে টাকাটা ইউজ করেছি সেখানে আমরা 20 টাকা মুনাফা পেয়েছি। পরবর্তীতে এই যে 520 টাকা, এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন হিসেবে গণ্য হবে। এই চক্রবৃদ্ধি মূলধনের উপর আমরা নতুনভাবে আরেকটা টাকা পাবো, সেই যে মুনাফাটা পাবো, এই 520 টাকার উপর নতুনভাবে যে মুনাফাটা পাবো সেটাকে আমরা বলবো চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক আছে, চক্রবৃদ্ধি মুনাফাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, আর এ দ্বারা প্রকাশ করি চক্রবৃদ্ধি মূলধনকে, মূলধন বা চক্রবৃদ্ধি আসল, মূলধন বা চক্রবৃদ্ধি আসল। আর পি দ্বারা
প্রকাশ করি আমরা যেই প্রারম্ভিক মূলধন। এই যে এই তিনটা প্রতীক বা এই তিনটা রাশি, এই তিনটার মধ্যে আমাদের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এরকম যে চক্রবৃদ্ধি মূলধন এ সমান সমান পি প্লাস সি। তার মানে হচ্ছে আমাদের যে মূলধনটা আছে সেটা প্রতিবার কি হয়, আসলের সঙ্গে যোগ হয়ে যায়। চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে আসলের সঙ্গে যোগ হয়ে যেটা আসে সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, এরপর আমরা কিছু উদাহরণ দেখব। এই উদাহরণের মাধ্যমে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। তো প্রথমে দেখো, প্রথম উদাহরণে বলেছে 6% হারে 3000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা কত। 6% হার, তার মানে এটা আমাদের আর এর মান দেওয়া আছে 3000 টাকা, মানে কি এটা পি দেওয়া আছে, 3 বছর মানে কি এটা এন দেওয়া আছে। চক্রবৃদ্ধি মূলধন, এই কথাটার মানে কি চক্রবৃদ্ধি মূলধন এ আর চক্রবৃদ্ধি মুনাফা এই দুটা হচ্ছে আমাদের সি। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি আর চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এ। আমাদের এই দুইটা জিনিস বের করতে হবে। তো আমরা যদি খুব সহজভাবে বের করতে চাই তাহলে আমরা এটা বের করার জন্য একটা সূত্র আছে। তো আমরা আপাতত ওই সূত্রটাকে প্রতিষ্ঠিত করার জন্য বা ওই সূত্রটা প্রতিষ্ঠা করার জন্য ঐকিক নিয়মে একটু যাওয়ার চেষ্টা করি। ঐকিক নিয়মে একটু করে দেখি কীরকম আসে। দেখো 6% হারে, এই কথাটার অর্থ কীরকম দাঁড়ায়, 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে আমাদের কত টাকা, যেহেতু 6% বলছে তার মানে 6 টাকা। আর আমাদের এখানে 3000 টাকার 3 বছরের বলেছে, তার মানে আমাদের 3000 টাকায় বের করতে হবে। তার আগে আমরা কি করি, 1 টাকার 1 বছরের মুনাফা কত টাকা হয়, যেহেতু 100 থেকে 1 কম তার মানে আমাদের এখানে ভাগ করে দিতে হবে। তাহলে 6কে 1 দ্বারা ভাগ করে দিলে 100 দ্বারা ভাগ করে দিলে এরকমটা দাঁড়ায়। এরপর আমরা 3000 টাকারটা বের করব। 3000 যেহেতু 1-এর থেকে বড় আমরা গুণ করব। 3000 টাকা, আচ্ছা 3000 টাকার 1 বছরের মুনাফা, 3000 টাকার 1 বছরের মুনাফা সমান সমান 6/100 গুণন 3000। ঠিক আছে, তো এটাকে যদি আমরা কাটাকাটি করি, দেখো এই 2 শূন্য এই 2 শূন্য কাটতে পারি, 6কে 3 দ্বারা গুণ করলে 180 টাকা হয়। তাহলে এই যে 180 টাকা আমরা বের করলাম এটা হচ্ছে সরল মুনাফা। ঠিক আছে, 3000 টাকার 1 বছরের সরল মুনাফা হচ্ছে 180 টাকা। এখন আমরা দেখব এই 180 টাকা যেহেতু সরল মুনাফা আমরা বের করে ফেলেছি, তাহলে 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। আমি একটু আগে বলেছিলাম যে চক্রবৃদ্ধি মূলধন যেটা এ দ্বারা প্রকাশ করেছিলাম, এটা হচ্ছে আসলের সঙ্গে মুনাফাটাকে যোগ করে দেওয়া হয়। মুনাফা, 1 বছর তুমি একটা ব্যাংকের মধ্যে টাকা রেখেছো 200 টাকা, ওই 200 টাকা বলেছে যে 1 বছর পর তোমাকে 15 টাকা দিবে, তাহলে 1 বছর পর তোমার ব্যাংকে টাকা থাকবে 215 টাকা। এই 215 টাকাই হচ্ছে তোমার এ এর মান বা তোমার হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের মান। তাহলে আমি 3000 টাকা জমা রেখেছিলাম, ব্যাংক দিয়েছে আমাকে 180 টাকা, তাহলে আমার এ এর মান কত হবে, এ সমান সমান 3000 যোগ 180 টাকা হবে, তাই তো 180 টাকা। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা যদি একটু গুছিয়ে লিখি কীরকম আসে, প্রথম বছর পর চক্রবৃদ্ধি মূলধন এ সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো 3000 যোগ 180 টাকা। দেখো আমাদের যেহেতু মূল টার্গেট হচ্ছে আমরা একটা সূত্র দাঁড় করাবো, তো আমরা একটু সাজানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা কিভাবে সূত্রটার মধ্যে যাব আমাদের মাথায় সবসময় সেরকম চিন্তা ঘোরানো দরকার। তো দেখো আমরা এই 180টাকে আগে যেরকমভাবে ছিল ঠিক সেভাবেই রাখতে পারি। কিভাবে রাখবো, এই 3000 যোগ 180 সমান সমান আমরা কি জানি, 3000 গুণন 6/100। সূত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের এইভাবে রাখতে হচ্ছে। এরপর যেহেতু দুই জায়গায় 3000 আছে, আমরা 3000টাকে কমন রাখতে পারি। 3000 কমন নিলে এখানে থাকবে 1 যোগ এখান থেকে 3000 চলে যাবে, থাকবে 6/100। হ্যাঁ, এটা হচ্ছে টাকা। এটা কত বছর পর, এটা হচ্ছে প্রথম বছর পর বা 1 বছর পর মূলধন কত হবে। যদি জিজ্ঞেস করতে 1 বছর পর মূলধন কত হবে, আমরা এটাকে এভাবে লিখতে পারতাম। দেখো এই যে কথাটা লিখেছি, এই যে সংখ্যাগুলো লিখেছি, এটার একটা মিনিং আছে। কীরকম মিনিং, এই 3000কে তুমি কোথায় দেখেছিলে, এই 3000কে দেখো এখানে দেখেছিলাম। এটা কি ছিল, এই
কোশ্চেনের মধ্যে এই 3000 ছিল আসল টাকা, এই যে এটাকে আমরা পি ধরছিলাম না, এটা ছিল আমাদের আসল, 3000 ছিল আমাদের আসল। তো 3000 আমাদের এখানে পি, এক তো এক, এটা সূত্রের জন্য আসবে। আর 6 কি 6%, 6% আমরা কি ছিল এখানে 6% ছিল মুনাফার হার, ঠিক আছে। তো এই জিনিসটা টোটাল আমাদের আর, এই জিনিসটা আর। দেখো সূত্রের মধ্যে আমরা এটাকে এভাবে লিখতে পারতাম, পি ইন্টু 1 প্লাস আর, এভাবে লিখতে পারতাম, তাই না, আর এত টাকা, ঠিক আছে। এটা জাস্ট A1 আমরা বের করলাম, মানে 1 বছর পর A1। যদি 1 বছর পর আমরা মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে চাই তাহলে কিভাবে লিখব, চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে। আমরা চক্রবৃদ্ধি মুনাফাকে সি দ্বারা প্রকাশ করি, আর সি সমান সমান আমি একটু আগে দেখিয়েছি, সি সমান সমান হচ্ছে এ মাইনাস পি। যদি এ থেকে তুমি আসলটা বাদ দিয়ে দাও, চক্রবৃদ্ধি মূলধন, তোমার চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি তুমি তোমার আসল টাকাটা সরিয়ে ফেলো তাহলে যেটা পড়ে থাকবে সেটা তোমাকে ব্যাংক দিয়েছে, তুমি একটা ব্যাংকের মধ্যে টাকা জমা রাখতেছো, সেই টোটাল টাকা তোলার পর তুমি তোমার যদি আসল তুমি কত টাকা জমা রেখেছো সেটা সরিয়ে নিলে অবশিষ্ট যেটা টাকা থাকবে সেটা অবশ্যই তোমাকে ব্যাংক টাকা দিয়েছে, এটাই তো পড়ে থাকবে, তাই না। তো এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান এটা হচ্ছে টোটাল টাকা তুমি যেটা তুলতে পারবা বা টোটাল যত টাকা থাকবে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, সেখান থেকে তুমি যত টাকা জমা করেছো সেটা বিয়োগ করে দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমরা এখানে এ ছিল আমাদের কত, এটা যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি 3000 বাদ দিয়ে দিলে আমরা প্রথম বছরের জন্য চক্রবৃদ্ধি মুনাফাটা বের করে ফেলতে পারবো, কিন্তু আমাদের টার্গেট সেটা না, ঠিক আছে। আমরা টোটালটা বের করব, তার আগে আমরা একটা সূত্র দাঁড় করাতে চাচ্ছি। এরপর আমরা দ্বিতীয় বছরে চলে যাই, দেখি দ্বিতীয় বছরে সে কত টাকা মূলধন পায়। দ্বিতীয় বছর পর চক্রবৃদ্ধি মূলধন, তো দ্বিতীয় বছর পর চক্রবৃদ্ধি মূলধনটা আমরা কিভাবে বের করব। দেখো চক্রবৃদ্ধি মূলধন আমি সবসময় বলতেছি চক্রবৃদ্ধি মূলধন এভাবে আসে, তুমি যত টাকা আসল রাখছো সেটার সাথে যদি তুমি চক্রবৃদ্ধি মুনাফাটা যোগ করে দাও, সেটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। তো দ্বিতীয় বছর পর চক্রবৃদ্ধি মূলধন আসবে তোমার এখানে আসল, দ্বিতীয় বছরের জন্য তোমার আসল কত টাকা হবে, দ্বিতীয় বছরের জন্য আসল হবে তোমার এই যে এখানে প্রথম বছর চক্রবৃদ্ধি মূলধন যেটা সেটাই হচ্ছে তোমার দ্বিতীয় বছরের জন্য আসল টাকা, ঠিক আছে। তো প্রথম বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত পেয়েছি আমরা, প্রথম বছর পর চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি এখানে এই যে 3000 আর এখানে 180, টোটাল 3180 টাকা। এটা ছিল আমাদের প্রথম বছর পর চক্রবৃদ্ধি মূলধন, তার মানে এটা হচ্ছে আমাদের আসল হিসেবে ব্যবহার করতে হবে 3180 টাকা গুণন, এখানে হচ্ছে আমরা কি করব, যোগ করব, কার সঙ্গে যোগ করব, সি এর সঙ্গে। সি ছিল কি চক্রবৃদ্ধি মুনাফা, এটা আমরা কই থেকে পাবো, চক্রবৃদ্ধি মুনাফাটা এভাবে পাবো। চক্রবৃদ্ধি মুনাফা যদি আমরা বের করতে চাই তাহলে দেখো এখান থেকে আমরা বের করতে পারি, তাহলে 3000 টাকায় সে 180 টাকা মুনাফা পেল, তাহলে 3180 টাকায় কত টাকা মুনাফা পাবে এটা আমরা বের করে ফেলি। 3180 টাকায় কত টাকা মুনাফা পাবে এটা কিভাবে বের করা যায়, 3180 টাকার 1 বছরের মুনাফা, ঠিক আছে, 1 বছরের মুনাফা, 3180 টাকার 1 বছরের মুনাফা সমান সমান আমরা আই সমান সমান কি জানতাম, পি এন আর জানতাম না, ঠিক এই সূত্র দিয়েই বের করতে পারবো। 3180 এটা ছিল আসল, এন ছিল সময় 1 বছর, আর হচ্ছে আমাদের 6/100, তাহলে 3180 গুণন 6/100, এটা হচ্ছে আমাদের 3180 টাকার 1 বছরের মুনাফা। তো এই যে 3180 টাকার 1 বছরের মুনাফা এটা আমরা যোগ করে দিলেই আমরা পেয়ে যাব দ্বিতীয় বছর পর চক্রবৃদ্ধি মূলধন। তাহলে দ্বিতীয় বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত, 3180, এটা ছিল আসল, যোগ মুনাফা কত টাকা, 3180 গুণন 6/100। দেখো এই যে 3180 এই জিনিসটা আমরা কই থেকে পেলাম, এই যে এটা ক্যালকুলেশন করলে আমরা 3180 টাকা পাই। এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 3180 টাকা পাই। আর আমি একটু আগেও বললাম যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা সূত্রকে দাঁড় করানো, সেজন্য আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের যেই জিনিসগুলো আমাদের হচ্ছে সলিউশন মানে কোশ্চেনের মধ্যে দেয়া থাকে সেই রিলেটেড কোনো হচ্ছে সংখ্যা ইউজ করে সূত্রটাকে দাঁড় করানো, ঠিক আছে। তো
এখানে আমাদের আসলে মান দেয়া থাকে আর এটা হচ্ছে মুনাফার হার দেয়া থাকে এবং বছর একটা দেয়া থাকে, কাজেই এই মানগুলো ব্যবহার করে আমাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে। তো এই জিনিসটা যদি আমরা গুণ করতাম বা ক্যালকুলেশন করতাম তাহলে সেটাকে পেতাম হচ্ছে 3180 টাকা। এখানে আমরা 3180কে আগে কমন নিতে পারি। 3180কে যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকতেছে 1 যোগ 6 ডিভাইডেড বাই 100। এরপর 3180কে আমরা কিভাবে লিখতে পারি, 3000 ইন্টু 1 যোগ 6 ডিভাইডেড বাই 100, আর এদিক থাকতেছে 1 যোগ 6 ডিভাইডেড বাই 100। তাহলে টোটাল কীরকম আসতেছে, এখানে হচ্ছে 3000 ছিল আমাদের পি, আর আচ্ছা আগে 3000 লিখি, 3000 ইন্টু 1 যোগ 6 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার। আচ্ছা স্কোয়ার, হ্যাঁ 3000 ইন্টু 1 যোগ 6 ডিভাইডেড বাই 100-এর উপর স্কোয়ার, যেহেতু দুইটা আছে এই জন্য স্কোয়ার। দেখো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন। কোন বছর? দ্বিতীয় বছর। দ্বিতীয় বছরে এখানে আসলো আমাদের স্কোয়ার। প্রথম বছরে কি আসছিল দেখো তো, প্রথম বছরে আমাদের এখানে কোনো ছিল না বলতে এখানে 1 ছিল, ঠিক আছে। প্রথম বছরের জন্য ছিল 1 এবং দ্বিতীয় বছরের জন্য ছিল কত, 2। তার মানে এটাকে যদি আমরা একটু হচ্ছে পি এন আর এ কনভার্ট করে লিখতে চাই তাহলে কীরকম থাকবে, পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। আচ্ছা যেহেতু দ্বিতীয় বছর তার মানে আমরা এখানে লিখতে পারি এন এর মান হচ্ছে 2। তাহলে টোটালটা আসলো, আচ্ছা এখানে 2 রাখলাম। এভাবে যদি আমরা তৃতীয় বছরটা বের করতে চাই, তৃতীয় বছর ঠিক একইভাবে আসবে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 3, ঠিক আছে। তার মানে তৃতীয় বছরের জন্য জাস্ট এখানেই চেঞ্জ হচ্ছে, চতুর্থ বছরের জন্য এখানে 4 আসবে, পঞ্চম বছরের জন্য 5 আসবে, এভাবে এনের মান যত হবে জাস্ট এই জায়গাটাতে চেঞ্জ হবে। তার মানে আমাদের সূত্রটা দাঁড়ালো কি, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র, ঠিক আছে, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র। এখন চক্রবৃদ্ধি মূলধন যদি আমরা কোনো কারণে বের করে ফেলতে পারি সেখান থেকে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারি। চক্রবৃদ্ধি মুনাফা সি সমান সমান এ থেকে যদি আমাদের আসল টাকাটা বাদ দিয়ে দেই তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়ে যাব, ঠিক আছে। আমরা এই সূত্রের মাধ্যমে কি বের করব, চক্রবৃদ্ধি মূলধন আগে বের করব, দেন এই সূত্রের মাধ্যমে চক্রবৃদ্ধি মুনাফা বের করব। আশা করি বুঝতে পেরেছো। যদি এ পর্যন্ত বুঝতে কোনো ধরনের প্রবলেম থাকে বা কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে রাখো, আমি আবার বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আসসালামু আলাইকুম।